প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় এন্ডোমেট্রিওসিস। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার খন্দকার শেহনীলা তাসমিন 1978 সালের ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেন। তিনি 2002 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, এন্ডোমেট্রিওসিস একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যেটি জানার রয়েছে সেটি হচ্ছে এন্ডোমেট্রিওসিস বলতে আসলে কি বোঝায়? এন্ডোমেট্রিওসিস টিপিক্যাল একটা ব্যাধি বা ডিজিজ, কারণ এটা মাসিককালীন সময়ে যে রক্তক্ষরণটা হচ্ছে সেটা শুধুমাত্র জরায়ু থেকে তার অভ্যন্তর থেকে বাইরে বেরিয়ে না এসে শরীরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে জরায়ু এবং তার আশেপাশে এরিয়াতে, এবং অনেক সময় চামড়ার নিচে বা সাবকিউটেনিয়াস টিস্যু বলি আমরা, এমনকি নাভিতেও হচ্ছে রক্তক্ষরণ হতে থাকে ব্যাকফ্লো অফ দ্য মিনিস্ট্রেশন হয়ে। তো এই যে মাসিকের রক্তক্ষরণগুলো অন্যান্য জায়গায় হচ্ছে, সেখান থেকে সেই ব্লাডটা যখন অ্যাবজর্ব করতে পারছে না, তো কিছুদিন পরে সেটা জমতে থাকে। জমতে জমতে প্রত্যেক মাসেই যখন তার পিরিয়ডটা হয় তখন অন্যান্য জায়গাতে, অন্যান্য কোষগুলোতেও তার মাসিকের প্রদাহ হতে থাকে, এবং এটি অসম্ভব পেইনফুল হতে থাকে এবং আস্তে আস্তে এই পেইনটা বাড়তে থাকে। এই অসুস্থতাটাই এটা হচ্ছে যে জরায়ুর বাইরে যখন কোনো জায়গায় জরায়ুর কোষের প্রতিস্থাপন ঘটে, সেটাকেই আসলে এন্ডোমেট্রিওসিস বলে, এবং এইটাই হচ্ছে পরবর্তীতে এন্ডোমেট্রিওস্টিক সিস্ট বা চকোলেট সিস্ট বা এন্ডোমেট্রিওমা তৈরি করে। এন্ডোমেট্রিওসিস সেটি কেন হয়ে থাকে? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে ইমিউনোলজিক্যাল কারণে হয়ে যেতে পারে, অথবা ব্যাকফ্লো অফ দ্য মিনিস্ট্রেশন, যদি ইউটেরাস থেকে যেমন এটা নিচের দিকে ডাউনওয়ার্ড প্রবাহ হয়ে জরায়ুর মুখ দিয়ে সার্ভিক্স দিয়ে বেরিয়ে আসবে, সেটা না হয় অনেক সময় ব্যাকফ্লো করে জরায়ুর মাংসপেশির ভেতরে ঢুকে যায়, তখন আস্তে আস্তে জরায়ুর মাংসপেশি ফুলতে থাকে, তখন সেটাকে বলা হয় অ্যাডেনোমায়োসিস। আবার অনেক সময় টিউব বা অন্যান্য জায়গা থেকে এটি ব্যাকফ্লো হয়ে বেরিয়ে যে পেরিটোনিয়াম বা তার জরায়ুর পিছনে বা ডিম্বাশয় বা অন্যান্য জায়গায় প্রতিস্থাপিত হয়, অথবা যে পেরিটোনিয়াল যে কোষগুলো আছে সেগুলোর বিভিন্ন ইমিউনোলজিক্যাল এবং জেনেটিক পরিবর্তন এবং রূপান্তরের কারণে এন্ডোমেট্রিওসিসের যে জরায়ুর ভেতরে যে অভ্যন্তরীণ লেয়ার, এই লেয়ারটি বিভিন্ন জায়গায় তৈরি হয়, এবং সেটা থেকে আস্তে আস্তে এবং একজ্যাক্ট একটা মানে কারণ এখনও সম্পূর্ণভাবে কিন্তু এখনও আবিষ্কৃত হয়নি যে এই কারণেই হচ্ছে। আরেকটি যেটি হয় সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের সার্জারি করি, বিশেষ করে সিজারিয়ান সেকশন করার সময় বা জরায়ুর কোনো অপারেশন করার সময় যদি সেই জিনিসটি অনেক বেশি ছড়িয়ে পড়ে এবং ওই যে টিস্যু মব এগুলো আমরা ইউজ করি, ওগুলো দিয়ে যদি অনেক সময় বিভিন্ন জায়গায় মোছা হয় বা ওই সুতায় যদি অন্যান্য জায়গায় ব্যবহার করা হয়, তার সাথে অনেক সময় এন্ডোমেট্রিওটিক কোষ চলে আসে, এসে সেখানে আস্তে আস্তে সেই জায়গাটাতে স্কার এন্ডোমেট্রিওসিস বা ওখানে এসে বাধা পায়, মানে প্রতিস্থাপিত হয়, এবং পরবর্তীতে মাসিক হলে ওই সব জায়গা থেকেও, যেমন উপরে যে সেলাই হয়েছিল যে স্কারটা, সেখান থেকে ব্লিডিং হতে থাকে বা এরকম হতে থাকে, এবং এটা তখন হচ্ছে এন্ডোমেট্রিওসিস তৈরি করতে পারে। এন্ডোমেট্রিওসিস নিয়ে এন্ডোমেট্রিওসিস উইক থেকে শুরু করে ডে আমরা অনেক কিছু পালন করে থাকি, সেটিতে আসলে মানুষ আগের চেয়ে সচেতন হয়েছে কিনা? জনসচেতনতা তৈরি করার জন্য যে এন্ডোমেট্রিওসিস বলেও যে একটা জিনিস আছে, এটা তো অনেকে জানতোই না বা বুঝতোই না, সেই সচেতনতা এবং এটাকে প্রতি রোধ করার জন্য এবং চিকিৎসাটাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্যই আসলে এই উইক এবং এন্ডোমেট্রিওসিস ডে এবং সারা বিশ্ব জুড়েই তা পালিত হচ্ছে। কারণ এন্ডোমেট্রিওসিসের যে লক্ষণগুলো শুধুমাত্র মাসিককালীন তীব্র ব্যথা, তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। এটি খুব আঠালো টাইপের একটি রক্ত পদার্থ, যেটি আশেপাশে সব জায়গাগুলোকে আটকে ফেলে, জড়িয়ে দেয়, এবং তখন সেটা কি করে যে তার টয়লেট করতেও কষ্ট হয়, এটাকে বলে ডিসকেজিয়া, সবসময় একটা ক্রনিক ব্যাক পেইন সে ফিল করতে থাকে, তারপর হাজব্যান্ডের সাথে তার থাকতেও অনেক বেশি কষ্ট হয়, অনেক পেইন হয়, এবং পরবর্তীতে এটা ইনফার্টিলিটি তৈরি করতে পারে, এবং এমনকি এটা ডিম্বাশয়ের ক্যান্সারেরও একটা কারণ করে ফেলতে পারে। তো এই যে, এবং কোষ্ঠকাঠিন্য ক্রনিক একটা তৈরি করছে, এই যে পেইনফুল একটা লাইফস্টাইল এবং এর যে দীর্ঘমেয়াদী এই প্রভাব,
সেই জিনিসটাকে আমরা যতটুকু পারি এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণে আনার জন্যই এই দিনগুলো এবং এই সপ্তাহগুলো আমরা আসলে উদযাপন করে থাকি। লক্ষণ উপসর্গের প্রাথমিক পর্যায়ে কি কি থাকে? প্রাথমিক পর্যায়ে খুব একটা লক্ষণ বোঝা যায় না, যখন এটা অল্প অল্প করে প্রতি মাসে জমতে জমতে, তারপর যখন এটি একটা পর্যাপ্ত পরিমাণে জমে যাচ্ছে এবং আশেপাশের জায়গাগুলোকে আসলে এটির আমরা বিভিন্ন স্তরে ভাগ করি, যে একদম ভেরি মিনিমাল ডিজিজ বা মাইল্ড, মাঝারি ধরনের এবং তীব্র ধরনের, স্টেজ 1, 2, 3, 4 এবং 4 যখন হয়ে যাচ্ছে তখন এটাকে আমরা বলি একদম ফ্রোজেন পেলভিস বা আশেপাশের সব জায়গাকে সে যখন ছড়িয়ে পড়ছে, তখন টিউব ব্লক করা থেকে শুরু করে অন্যান্য সব কিছু করছে। মেইনলি লক্ষণটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তার পিরিয়ডের সময় তীব্র ব্যথা, এবং এই ব্যথাটা পিরিয়ডের আগে আগে একটু একটু শুরু হবে, কিন্তু পিরিয়ডকালীন সময় যত পিরিয়ড বাড়বে তত পেইনটা বাড়তে থাকবে, প্রচুর পেইন হতে থাকবে, এবং পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরেও বেশ কিছুদিন পর্যন্ত এই পেইনটা থাকতে থাকবে। এবং এইটাই হচ্ছে এটার মেইন সিমটম, যে এইটা দেখলে আমরা বুঝতে পারি যে হিস্ট্রি শুনে যে এই ব্যথাটার যে ক্রাইটেরিয়াটা, যে এক্সেসিভ ফ্লোর সময় পিরিয়ডের পেইনটা ইউজুয়ালি রিজলভ হয়ে যায়, কিন্তু এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে উল্টোটা। তখনই বুঝতে আমরা ধারণা করি যে হয়তোবা তার এই ধরনের কোনো সিস্টিক প্রবলেম আছে। তারপর সোনোগ্রাফি করলে আমরা এটা বুঝতে পারি যে জরায়ুর আশেপাশে ঘন সিস্টিক কালেকশন, সেটা অন্যান্য সিস্ট যেরকম একটু ক্লিয়ার পানি বহুল থাকে সেরকম না, এটা একটা যেহেতু অনেক ব্লাড ম্যাটেরিয়াল জমা থাকে তখন এটা বোঝা যায়। আবার অনেক সময় দেখা যায় জরায়ুটা বড় হয়ে গেছে, জরায়ুর মানে ওয়ালের থিকনেসটা অনেক বেড়ে গেছে এবং হোমোজেনিসিটি যেটা সেটাও নষ্ট হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারি যে এটা অ্যাডেনোমায়োসিসের দিকে হচ্ছে। তো এই সব মিলিয়ে হিস্ট্রি এবং এক্সামিনেশন ফাইন্ডিংস মিলিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে। এন্ডোমেট্রিওসিস স্বাভাবিক জায়গা বাদে আর কোথায় কোথায় হতে পারে? স্কারে, তারপর আম্বেলিকাস, নাভির ওখানে পেতে পারি। এমনকি রিপোর্ট পাওয়া গেছে যে নাকেও এন্ডোমেট্রিওসিস আছে, যে যখন পিরিয়ড হচ্ছে তখন নেজাল ব্লিডিং, এপিস্ট্যাক্সিসের মতো জিনিসটা হচ্ছে। তবে মোস্ট কমনলি যেটা হয় ওভারি এবং তার আশেপাশের জায়গাগুলোতে, ডিম্বাশয়ের আশেপাশে যে টিউব বা অন্যান্য যে জায়গাগুলোতে ওখানে হয়ে থাকে। এটা কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন? যখন ডে টু ডে অ্যাক্টিভিটিস আসলে প্রবলেমেটিক হয়ে যাচ্ছে, যে তার পিরিয়ডকালীন সময় এত বেশি ব্যথা যে তার স্বাভাবিক কাজ সমস্যা হয়ে যাচ্ছে, এবং তখনই তিনি আসলেন। তারপর আমরা তো ধারণা করলাম এবং ডায়াগনোসিস করলাম। এছাড়া অনেক সময় ইনফার্টিলিটির কমপ্লেইন করতে থাকে যে আমার বন্ধ্যাত্ব হচ্ছে না, পিরিয়ড কোনো প্রেগন্যান্সির চেষ্টা করছি, সেক্ষেত্রেও আমরা এটা পরীক্ষা করে দেখব চিকিৎসার। আরেকটি হচ্ছে যে হাজব্যান্ডের সাথেও তাদের থাকতে অনেক কষ্ট হচ্ছে। এই ধরনের স্টেজগুলোতে আমরা চিকিৎসার জন্য পেশেন্টদেরকে আসতে বলি এবং পর্যায় ভিত্তিকভাবে আমরা আসলে চিকিৎসা দিয়ে থাকি। এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস হবার পর কি কি করণীয় এবং কাউন্সেলিংটি আপনারা কিভাবে করে থাকেন? হ্যাঁ, করণীয় আসলে এক্ষেত্রে একটু আমরা বলি যে লাইফস্টাইলটা একটু হাঁটাহাঁটি করবে বা কিছু, বা এই কিন্তু এটা পিসিওসে যেরকম পলিসিস্টিক ওভারিতে ক্ষেত্রে এটার সাথে কিন্তু ব্যতিক্রম হচ্ছে যে লাইফস্টাইলের সাথে আসলে পিসিও এন্ডোমেট্রিওসিস খুব একটা রিলেটেড না। তো যেহেতু এখানে তারপরে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটিটাকে বৃদ্ধি করার জন্য কিছু লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে বলি, কিন্তু মেইনলি সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশনটাকে যদি সাপ্রেশন করে দেওয়া যায় কিছু সময়ের জন্য, সাময়িকভাবেই হোক বা বেশ কিছু দিনের জন্য হোক, তো তখন যেটা হয় যে তখন তো ওই এন্ডোমেট্রিওসিসের টিস্যুগুলো আর এগোতে পারে না। তো এই জন্য ভালো ভালো কিছু মেডিসিন চলে এসছে, যে মেডিসিনগুলো দিয়ে আমরা 2 মাস 3 মাস 6 মাস এরকম পিরিয়ডটাকে অফ করে রাখি, এবং এই অফ করে রাখার সাথে সাথে এই যে পিরিয়ডটা যেহেতু হচ্ছে না সেই সময় এটা আস্তে আস্তে রিজলভ হয়ে যাচ্ছে কিছু, এবং এরপরে যখন আমরা আবার ওষুধটা অফ করে দিই তখন পেশেন্টকে বলা হয় যে এটা আবার রিকার করতে পারে, তো তখনও আমরা লো ডোজে কিছু পিল দিয়ে রাখি যাতে তার পিরিয়ডের পরিমাণের মাত্রাটা কম হয়। যদি পিরিয়ডের মাত্রাটা কম হয় তখন হচ্ছে অল্প অল্প রক্তক্ষরণ হবে, তাহলে সিস্টটা আস্তে আস্তে অনেক অল্প করে গ্রো করবে। তো এভাবে তাকে বলা হয়। কিন্তু আমরা সার্জারি আগে অনেক করা হতো, কিন্তু এখন সার্জারিটা অনেক কম করা হয়। কারণ হচ্ছে যে আমরা যদি এখন আল্ট্রাসোনো গাইডেড অনেক সময় সিস্টকে আমরা বড় সিস্ট, তখন আমরা সিস্টিক অ্যাসপিরেশন করি সোনো গাইডেড, টিভিএস গাইডেড বা অন্য কোনো আল্ট্রাসোনো গাইডেন্স নিয়ে আমরা এটা করে রাখি। এবং পরবর্তীতে যখন দেখি যে এটা যে স্টেজ 4 এর কথা বললাম যে তীব্র পেইন হয়, তখন অনেক সময় আমাদের এমআরআইও লাগে যে কত দূর এটার এক্সটেনশন আছে, তখন হয়তো বা আমাদের সার্জারি লাগে বা ল্যাপারোস্কোপিক্যালি আমরা এই সার্জারিটা অনেক সময় করি বা ওপেন করে এই যে আশেপাশের যে সব জায়গাগুলোকে আটকে গিয়েছে, ইন্টেস্টাইন বা নাড়িভুঁড়ি ওগুলোর সাথে যে আটকে গিয়েছে ওগুলোকে ছাড়ানো হয়, তারপরে সিস্টটাকে সরিয়ে ফেলা হয় এবং জায়গাটা টয়লেটিং করে দেওয়া হয়, এবং যতটুকু পারা যায় ওই জায়গাগুলোকে বার্ন করে দেওয়া হয় যাতে নতুন।
এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে কখন আসলে অপারেশন করার প্রয়োজন হয়ে থাকে? যখন ডে টু ডে অ্যাক্টিভিটিসকে অনেক ডিটোরিয়েট করে ফেলছে, তারপর হচ্ছে এটার সাইজটা যখন অনেক বড় হয়ে গেছে, 5 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার আর মোর হয়ে গেছে, আরও বড়, তখন অথবা তার বন্ধ্যাত্ব, অনেক চিকিৎসা দেওয়া হচ্ছে, তারপর তার ইনফার্টিলিটিটার ইমপ্রুভমেন্ট করা যাচ্ছে না, তখন অথবা আমরা যখন আলট্রাসোনোগ্রাফি বা এমআরআই করে দেখছি যে স্টেজ 3 এবং স্টেজ 4 এন্ডোমেট্রিওসিস, তখন আমরা আসলে সার্জারিতে যাচ্ছি। এবং আমরা দুটো রুটেই করতে পারি, ল্যাপারোস্কোপি অথবা হচ্ছে পেট কেটে, ল্যাপারোটমি বলি এটাকে, দুটোভাবেই আমরা এটা করতে পারি। করে আমরা এই যে সিস্টটাকে অ্যাসপিরেশন করে সিস্টটাকে সরিয়ে দিই। বেশি জনপ্রিয় ল্যাপারোস্কোপিটাই বেশি জনপ্রিয়। এটা আমাকে বড় করে ভিজুয়ালাইজ করা যাচ্ছে বেশি, তারপরে টিস্যুগুলোকে সরিয়ে নেওয়া যাচ্ছে বেশি, তো এই জন্য এখন ল্যাপারোস্কোপিটাই বেশি জনপ্রিয়। এন্ডোমেট্রিওসিস ট্রিটমেন্ট করার পরপরই কিন্তু আমরা তাদেরকে বলি যে খুব ইমিডিয়েটলি কনসিভের জন্য ট্রাই শুরু করতে, কারণ না হলে এটি আবার ব্যাক করার সম্ভাবনা থাকে। পরবর্তীতে সেটি যদি আবার ফেরত আসে তখন আসলে কি করণীয়? তো আমরা যেটা করি যে অপারেশনের পরে তো বেশ কিছুদিন তাকে কিছু ওষুধ দিয়ে রাখা হয় যাতে এটা ব্যাক না করে, এবং রেগুলার ফলো আপে থাকতে হয়। যখনই একটু ছোট করে গ্রো করছে তখনই আমরা কিছুদিনের জন্য ওষুধ, এমনকি ইনজেকশন আছে, সেটা দিয়ে আবার আমরা সাপারেশন করে জিনিসটাকে ছোট করে দেওয়া হয়, করে দিয়ে তারপরে তাকে 6 মাস 1 বছর পর পর ফলো আপ করা হয়। ফলো আপ করে যদি আবার গ্রো করতে থাকে তখন আবার কিছুদিন ওষুধ দেওয়া হয়। কিন্তু বারবার সার্জারি করাটাকে এখন নিষেধ করা হচ্ছে, কারণ যদি আমরা বারবার সার্জারি করি যেটা ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে যে ওভারিতে তার ইনজুরি হচ্ছে বারবার, তখন ওভারিতে যে ডিম্বাণুগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো তার ইনফার্টিলিটি বা অন্যান্য জিনিসটা আস্তে আস্তে আরও বেশি তীব্রতা ধারণ করবে। সেই জন্য বারবার করে এই অপারেশনটা করা যাচ্ছে না। অপারেশন করার আগে এবং অপারেশন করার পর আপনারা কাউন্সিলিং কিভাবে করে থাকেন? যেহেতু এটা মাসিকের বিপরীতগামী প্রদাহের কারণে এটা হচ্ছে, এবং এটা অনেক দীর্ঘমেয়াদী একটা রোগ, এবং এটা সম্পূর্ণ নির্মূল করাটা সম্ভবপর না। এই জিনিসটা পেশেন্টকে কিন্তু আগে জানাতে হবে যে এটি অপারেশনের পরেও আবার পুনরায় ফেরত আসতে পারে, কিন্তু সময় নেবে। তো এই জন্য আপনাকে, যেহেতু এটা অনেক বড় হয়ে গিয়েছে এবং এটা ফেটে গেলে সম্পূর্ণ পেটে ছড়িয়ে যেতে পারে, এবং সে আশেপাশের অনেক জায়গাগুলোকে সে আটকে দিয়েছে, এবং এই কারণে আপনার অপারেশনটা এখন করা হচ্ছে, এবং যতটুকু সম্ভব আশেপাশের জায়গাগুলোকে সেফ রেখে এটা করানো হচ্ছে, এবং এই ফ্লুইডগুলোকে অ্যাসপিরেশন করে। এবং এর পরবর্তীতে আমরা যে অপারেশনের পরপরই তো জায়গাটা ফ্রেশ হয়ে যাচ্ছে, এবং আশেপাশে আমরা কিছু ইনজেকশন এবং ওষুধ দিয়ে রাখছি। দেওয়ার পরপরই যখন এটা অনেকটা অংশে কমে যাবে তখনই কিন্তু প্রেগন্যান্সির জন্য দ্রুত চেষ্টা করতে হবে, এবং নিয়মিত ফলো আপে থাকতে হবে যে এটা আবার যখন ব্যাক ফলো আপের বিষয়টি আপনার কাছ থেকে জানবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এন্ডোমেট্রিওসিস নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিন্তু বন্ধ্যাত্বজনিত সমস্যা দেখা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এর অন্যতম কারণ হিসেবে আমরা বলে থাকি যে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন তো হতেই পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই জাতীয় সমস্যা হতে পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগ বা রোগের জটিলতা তীব্র আকার ধারণ করলে তখন ওই বন্ধ্যাত্বজনিত সমস্যা ছেলে বা মেয়ের মধ্যে দেখা দিতে পারে। তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই যদি হরমোনাল ইমব্যালেন্স জনিত সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও খাবার কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে। অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, তার পাশাপাশি খাবারের মধ্যেও আপনাকে পরিবর্তন আনতে হবে। বেশ কিছু খাবারের কথা আজকে আমি মেনশন করব, যাদের দেখা যায় যে সকল ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সংখ্যা আসলে কম থাকে তাদের ক্ষেত্রে, পাশাপাশি যে সকল মেয়েদের আসলে কমপ্লিকেসি হয়ে থাকছে বাচ্চা ধারণ করতে, তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সেটি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে। সেজন্য অবশ্যই কি করতে হবে, অতিরিক্ত ওজনজনিত সমস্যা যাদের আছে সেই সমস্যাটি কমাতে হবে। এর পরবর্তীতে যদি আমাকে বলতে হয় যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়ানোর জন্য
খাবারের কথা, সেটি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার। নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুব ভালো উপকারিতা দিয়ে থাকে। জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বিভিন্ন বাদাম এগুলো থেকে পেয়ে যেতে পারি। এর পরবর্তীতে বলবো যে জিঙ্কের পাশাপাশি অবশ্যই আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার থাকতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে আমরা দুইটি উৎস থেকে পাই, একটি হিম উৎস আর একটি নন হিম উৎস। হিম উৎসগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, আর নন হিম উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি। এর পরবর্তীতে খাদ্য তালিকায় রাখতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বাদাম। এইগুলো দেখা যায় যে আপনার হরমোনাল সমস্যাগুলো যদি থাকে সেই ক্ষেত্রে সেগুলো প্রশমন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। তার পরবর্তীতে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, যেগুলো আপনাকে শারীরিক উপকারিতা অ্যাড করবে। অনেকের মধ্যে, অনেক ছেলেদের মধ্যে বিশেষ করে দেখা যায় অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে বা অতিরিক্ত সিগারেট বা ধূমপান করে থাকেন। অবশ্যই এই দুটি বদ অভ্যাস থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে, কেননা এই দুটি বদ অভ্যাসের জন্য আপনার কিন্তু কি হতে পারে, এই বন্ধ্যাত্বজনিত সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। অতিরিক্ত বাহিরের খাবার গ্রহণ, অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত খাবার গ্রহণ, বিভিন্ন রেডি টু কুক খাবার গ্রহণ, বাহিরের ডুবো তেলে ভাজা, একই তেল বারবার ব্যবহার করা হয় এমন খাবার গ্রহণ করার থেকে বিরত থাকতে হবে, কেননা ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবারগুলো আপনার বন্ধ্যাত্বের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে সাধারণত। কেননা ট্রান্স ফ্যাট আসলে কি? ট্রান্স ফ্যাট হচ্ছে একই তেল বারবার ব্যবহার করে যে খাবারগুলো তৈরি করা হয় বা তেল পুড়ে যাওয়া তেল আমরা আসলে দেখে থাকি, সেই জাতীয় তেলগুলো ব্যবহার করে রান্না করা খাবারগুলো থেকে কিন্তু ট্রান্স ফ্যাট শরীরে প্রবেশ করে। সেগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এর পাশাপাশি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে, রেগুলার বা প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে হবে বা ব্যায়াম করতে হবে। এতে করেও আপনার বডির বিভিন্ন ধরনের এনজাইমগুলো, বিভিন্ন ধরনের কার্যকারিতা সেটি ঠিক রাখতে সাহায্য করবে। মূল কথা, আপনার ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি একটি হেলদি এবং ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করতে হবে, হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিছুটা হলেও প্রশমন করা সম্ভব। আর অবশ্যই আমি যে টিপসগুলো বললাম, যে খাবারগুলোর কথা বললাম, সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। খাবারের 6টি উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, এগুলোর যেন গুড রেশিও আপনার শরীরে বর্তমান থাকে সেটি মাথায় রাখবে। কোনোটি থেকে অতিরিক্ত গ্রহণ করবেন, আবার কোনোটি একেবারেই বাদ দিয়ে দিবেন। এই অভ্যাসটি অনেকের মধ্যেই দেখা যায়। বিভিন্ন ডায়েট করতে গিয়ে অনেকে এই ধরনের খাবার গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা হতে পারে। একটি হেলদি ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করার চেষ্টা করবেন, সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন, তাহলেই সম্ভব আপনিও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। অপারেশন করার পর এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে ফলো আপটি কিভাবে নিশ্চিত করা হয়ে থাকে? 1 মাস বা 2 মাসের জন্য আমরা কিছু ওষুধ দিয়ে দিই যাতে আরও বৃদ্ধি না পায় বা ছোট ছোট যেগুলো থাকে সেগুলো যেন সরে যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ক্লিন কাট অপারেশন হলো, অনেকটাই সরিয়ে দেওয়া গেল, তাহলে আমরা তার পরের মাস থেকেই আমরা বলি যে আপনি প্রেগনেন্সি নেওয়ার চেষ্টা করবেন। আর যদি ইনফার্টিলিটি ইস্যু না থাকে, তার অনেক পেইনের জন্য করা হয়ে থাকে, তখন আমরা তাকে কিছু ওষুধ দিয়ে রাখি। ধরেন অনেক সময় ডাইড্রোজেস্টারকে কিছু ওষুধ আছে, সেই জিনিসগুলো আমাদের ওষুধগুলো দেওয়া হচ্ছে। সেইটি 3 মাস 6 মাস, এমনকি কিছু ইনজেকশনও আছে, সেটা দেওয়া হলে যাতে পুনরায় ফেরত না আসে, মানে অনেকটা মেনোপজ স্টাইল করে রাখা। এন্ড দেন 3 মাস পর আমরা একটা ফলো আপ করি যে আবার এটা ব্যাক করছে কিনা, তারপর আমরা আবার 6 মাস পরে আবার দেখছি। এভাবে আস্তে আস্তে আমরা ফলো আপ করি। এবং যখনই আবার নতুন করে ছোট্ট একটা সিস্ট 1-2 সেন্টিমিটার সিস্ট তৈরি হওয়া শুরু হচ্ছে, তখনই আবার আমরা হয়তো বা তাকে লোডোস পিল অথবা ওই ওষুধগুলো আমরা আবার দিয়ে যাতে আবার সিস্টটা গ্রো না করে সেজন্য ফলো করতে থাকি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এন্ডোমেট্রিওসিস নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। পিসিওডি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আর পিসিওএস এটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটি আসলে কয়েকটি সমস্যার একটি সম্মিলিত রূপ, এই জন্য এটিকে সিনড্রোমও বলা হয়। আর এটি জিনিসটা আমরা নামটা থেকে শুনে বুঝি পলিসিস্ট, মানে অনেকগুলো সিস্ট। কোথায়? ডিম্বথলিতে,
বা ওভারিতে যখন মালার মতো পার্লের মালার মতো অনেকগুলো সিস্ট সাজানো থাকে এবং এটার জন্য কিছু জটিলতা হয়, তখনই আমরা এটাকে পলিসিস্টিক ওভারি ডিজিজ বলি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।